পুলিশ থেকে শুরু করে সকল তথ্য প্রমাণ সব কিছুকে সঙ্গে করে নিয়ে এবার টুয়া এবং অনির্বাণের রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠানে গিয়ে হাজির হলো টুয়ার পর্দা ফাঁস করার জন্য রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। টুয়া এবং অনির্বাণের যখন রেজিস্ট্রি ম্যারেজটা জলদি সেরে ফেলার জন্য যখন টুয়ার মামুনি বারবার করে তাড়া দিতে থাকে রেজিস্ট্রারকে এবং বলতে থাকে যে আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি এতটা সময় লাগালেন কেন বলুন তো, আপনাকে তো আমরা বারবার করে সন্ধ্যের টাইম দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম তো 6টার মধ্যে আপনি উপস্থিত থাকবেন, তার সত্ত্বেও এতটা দেরি কেন করলেন বলুন তো। ঠিক সেই সময় রেজিস্ট্রার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আমরা আমাদের মতন করে ঠিক সময় মতনই অফিস থেকে বেরিয়েছিলাম, কিন্তু আসতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। ঠিক সেই সময় টুয়ার মামুনি বলতে থাকে যে ঠিক আছে, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, সময় লস হচ্ছে, আপনি বরঞ্চ যত শীঘ্রই সম্ভব সকল বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করে দিন। ঠিক সেই সময় এসে রাই বলতে থাকে যে কী ব্যাপার টুয়া, তোমার এরকম একটা বিশেষ দিন এবং আমি থাকবো না সেটা কী করে হতে পারে? তার থেকে বড় কথা, এই বিয়ে নিয়ে এতটা তাড়াহুড়া কিসের তোমার বলো তো? আর যাই হোক না কেন, তুমি তো তোমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করছো, তোমার ভালোবাসার উপরে তোমার এতটুকু বিশ্বাস নেই নাকি? তোমার মনের মধ্যে ভয় কাজ করছে যে যে কোনো সময় হয়তো বা তোমার ভালোবাসার মানুষের স্মৃতি ফিরে আসতে পারে, এবং স্মৃতি ফিরে আসা মাত্র তো তুমি খুব ভালো করেই জানো যে ও সৎ জ্ঞানে তো আর যাই হোক না কেন তোমাকে কোনো মতে বিয়ে করতে যাবে না, কারণ ও তো খুব ভালো করেই জানে যে ও আগে থেকেই বিবাহিত একজন পুরুষ, তাই না? ঠিক সেই সময় এ কথা বলা মাত্রই বিক্রম রায়ের দিকে তেড়ে যায় এবং বলতে থাকে যে একদম চুপ থাকো, তোমার মতন মেয়ের মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। কী প্রয়োজন ছিল তোমার আজকের অনুষ্ঠানে এসে এরকম করে সিন ক্রিয়েট করার? তুমি ইচ্ছাকৃতভাবে টুয়াকে সহ্য করতে পারো না বলে তুমি এরকম একটা বিশেষ অনুষ্ঠানকেই বেছে নিয়েছো, তাই না? ঠিক সেই সময় টুয়া বলে থাকে যে তুমি একদম ঠিক কথা বলেছো বিক্রম, আমি তোমাকে তার জন্যই বলছিলাম যে তুমি এখনো পর্যন্ত এই মেয়েটাকে চেনে উঠতে পারোনি। এই মেয়েটা একটা জঘন্য একটা মেয়ে, ও আর যাই হোক না কেন কারো সুখ সহ্য করতে পারে না, তার জন্যই তো আসলে ও শ্বশুরবাড়ির লোকেরা ওকে পছন্দ করতো না, তার জন্যই তো ওকে কোনোদিনও শ্বশুরবাড়ির লোকেরা মেনে নিতে পারেনি। তার থেকে বড় কথা, ওর বাপের বাড়ির লোকেরা ওকে লাথি ঝাঁটা মেরে বের করে দিয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো না যে কোথাও ওর কেন ঠাঁই হচ্ছে না? কিন্তু তুমি এক বোকা ছিলে যে কিনা শুধু শুধু এই মেয়েটাকে আশ্রয় দিয়ে মাথায় তুলে রেখেছিলে। এবার বুঝতে পারছো তো যে তোমার জীবনে বিশেষ দিনে ও কীরকম বিঘ্ন ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছে। যাকে যাক, তুমি ওকে ছাড়ো, ওকে ইগনোর করো, তুমি বরঞ্চ এসব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা হয়ে যাক, ততই ঝামেলা মিটবে। কারণ আর যাই হোক না কেন এই মেয়েটা যখন দাঁড়িয়েছে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো সিক্রেট করার অবশ্যই চেষ্টা করবে। ঠিক সেই সময় যখন রাই হঠাৎ করেই টোয়া এবং ওর মামুনির সকল কথোপকথনের রেকর্ডিংটা প্লে করে দেয়, তখন টোয়া এবং ওর মামুনির সকল ষড়যন্ত্রের কথা যখন নিজ কানে অনির্বাণ শুনতে পেয়ে যায়, অনির্বাণ বলতে থাকে যে এসব কী টোয়া, এই সকল তথ্য প্রমাণগুলো যা কিছু ও আমাকে দেখাচ্ছে সে সব কটা কি আদৌ সত্য? ঠিক সেই সময় টোয়া বলতে থাকে যে এই মেয়েটা একদমই ভুয়া এবং বানোয়ার তথ্য প্রমাণ নিয়ে এসেছে, যাতে কিনা ও আমাকে তোমার চোখে খারাপ সাজাতে পারে এবং তোমার এবং আমার বিয়েটা যাতে ভেঙে দিতে পারে। ওর আসল ষড়যন্ত্রটা যে ও করছে তুমি সেটা বুঝতে পারছো না, তা সত্ত্বেও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো কি? চলো বরঞ্চ আমরা আমাদের বিয়েটা সেরে ফেলি, তাহলেই তো ওর মুখ চুপ হয়ে যাবে, ওর কোনোদিনও এরকম কোনো কাজ করে ওর কোনো কিছু উদ্দেশ্য হাসিল করতে পারবে না। তুমি কেন এরকম করে ওর যে সকল তথ্য প্রমাণগুলো দেখাচ্ছে এটা দেখার জন্য দাঁড়িয়ে আছো বলো তো বিক্রম? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে শুধু এটাই না অনির্বাণ, ও ইচ্ছাকৃতভাবে আমাকে আজকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছে, যাতে কিনা আমি তোমার সামনে এসে ওর মুখোশটা না টেনে ছিঁড়ে ফেলে দিতে পারি। তোমাদের লাইক আমি শেয়ার সাবস্ক্রাইব তো বলুন।